শুভ অপরাহ্ন। আমরা এক্স-রে ক্রিস্টালোগ্রাফি এবং সলিড স্টেট কেমিস্ট্রির একটা লেকচার সিরিজ শুরু করেছি, আপনারা জানেন। আজকে ওই লেকচার সিরিজের 20তম লেকচার সিঙ্গল ক্রিস্টাল ডিফ্রাকশনের উপরে। আমরা আগের 19তম লেকচারেও সিঙ্গল ক্রিস্টাল ডিফ্রাকশন সম্বন্ধে কথা বলেছি। এটা আসলে বেশ বড় একটা চ্যাপ্টার, কয়েকটা লেকচার না হলে এটার বেসিক জিনিসগুলাই বোঝা সম্ভবপর না। তাই আমি 20তম লেকচারটাতে যা যা বলবো সেটা আগের সাথে ইন কোলাবোরেশন, আগের 19তম লেকচার কিংবা 18তম লেকচারের সাথে ইন কোলাবোরেশন। আমরা পাউডার ডিফ্রাকশন সম্বন্ধে বেশ ভালোভাবে আলোচনা করেছি এবং সিঙ্গল ক্রিস্টাল ডিফ্রাকশন গত 2-3টা লেকচার থেকে শুরু করেছিলাম। আচ্ছা, এক কথায় যদি আমি এই দুই টেকনিককে আলাদা করতে চাই তাহলে কি বলবো, যে দুই টেকনিকের ইনফরমেশনটা প্রায় সমান, কিন্তু একটা টেকনিক যেমন সিঙ্গল ক্রিস্টাল ডিফ্রাকশন টেকনিক, এইটা 3 ডাইমেনশনাল স্পেস নিয়ে আমরা আলাপ করতে পারি। 3 ডাইমেনশনাল সিস্টেম। এই যে দেখেন, এই সিঙ্গল ক্রিস্টাল ডিফ্রাকশনে আমরা এইরকম প্যাটার্ন পাবো। ওই প্যাটার্ন থেকে সব ধরনের ইনফরমেশন নেব, তারপরে আমরা এক পর্যায়ে গিয়ে স্ট্রাকচার ডিটারমিন করতে পারব। আর পাউডার ডিফ্রাকশনের কি হচ্ছে, যে ওই 3 ডাইমেনশনাল জিনিসটাকে আমরা এক ডাইমেনশনে কম্প্রেস করে ফেলছি। সুতরাং এইখানে আমরা সরাসরি রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট গুলা দেখতে পাই সিঙ্গল ক্রিস্টালে, বাট এইখানে আমরা বিভিন্ন রিফ্লেকশন এর পিক পাই, ইন্টেন্সিটি পিক পাই। বেশ কমটা এই জায়গায় কিন্তু। আচ্ছা, এই পাউডার ডিফ্রাকশন থেকে আমরা স্পেস গ্রুপ কি, পয়েন্ট গ্রুপ কি, এইগুলা করতে গেলে আমাদের অন্যান্য টেকনিকের সাহায্য নিতে হবে, কিংবা আমাদের নন প্যাটার্ন হতে হবে, সেইটাকে আমরা রিফাইন করতে পারবো, এইসব জিনিস। আর এইটাতে হবে কি, আমরা যা যা স্পেস গ্রুপ, পয়েন্ট গ্রুপ যা যা পড়ে আসছি, ল্যাটিস যা যা পড়ে আসছি, সব এই ইনফরমেশন গুলা এই সিঙ্গল ক্রিস্টাল ডিফ্রাকশন থেকে পাবো। এবার আমরা যাই এই লেকচারে কি করতে চাচ্ছিলাম, সেটা হলো যে আমরা ল্যাটিস টাইপ, ইউনিট সেল এইগুলা পড়েছি, বেশ ডিটেইলস পড়েছি সবকিছু। আচ্ছা, এখন আমরা এই যে রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টসটা, এইগুলা কিন্তু আমরা না, এই যে মানে এক্সপেরিমেন্টালি অবজার্ভ না, এগুলো থিওরিটিক্যালি ক্যালকুলেটেড রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট। আমরা এইখান থেকে আমাদের ক্রিস্টালের কোন কোন সিমেট্রি এলিমেন্ট আছে, পয়েন্ট গ্রুপ সিমেট্রি কি, স্পেস গ্রুপ সিমেট্রি কি, এইটা খুঁজে পেতে পারি, 1 নম্বর। 2 নম্বর হলো আমরা এই ধরনের ডিফ্রাকশন প্যাটার্ন থেকে আমরা কি করতে পারি, আমরা ল্যাটিস টাইপ খুঁজে পেতে পারি। এবং ল্যাটিস টাইপ খুঁজতে গেলেই আমরা দেখব যে এখানে সিস্টেমেটিক অ্যাবসেন্স থাকে। তো সিস্টেমেটিক অ্যাবসেন্সটা কি জিনিস, এটা আমি এক্সপ্লেইন করবো এখানে। সিস্টেমেটিক অ্যাবসেন্স কোন ল্যাটিস টাইপের জন্য কি ধরনের সিস্টেমেটিক অ্যাবসেন্স থাকবে। এখন দেখেন, এইখানে এই প্যাটার্ন থেকে আমরা, এইটা হলো অরিজিন, আমরা যেটাকে 0-0 বলি, 0-0 রিফ্লেকশন বলি, 0-0 রিফ্লেকশন বলি এটাকে আমরা। 0-0 রিফ্লেকশন রিফ্লেকশন যেটা বললাম, সেটা আমাদের 0-0 রিফ্লেকশন। আমরা এই প্যাটার্নটা থেকে ইউনিট সেলটা ডিসক্রাইব করতে পারি, রেসিপ্রোকাল ল্যাটিস ইউনিট সেল। রেসিপ্রোকাল ল্যাটিস ইউনিট সেল, এই যে বি স্টার মনে আছে যদি থাকে আপনাদেরকে, আমরা বি দিয়ে রিয়েল ল্যাটিস বোঝাই, রিয়েল ল্যাটিস অ্যাক্সিস, সি দিয়ে রিয়েল ল্যাটিস অ্যাক্সিস বোঝাই, এ বি সি এই 3টা রিয়েল ল্যাটিস অ্যাক্সিস, এবং এ স্টার, বি স্টার, সি স্টার দিয়ে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস বোঝাই। তো এই যে দেখেন, এইখানে এই যে এটা এ স্টার এই, বি স্টার এই, আমরা এটা পারপেন্ডিকুলার টু দিস প্লেন অফ পেপার সি স্টার আছে। আমরা এইখান থেকে
এই প্লেন গুলাকে আইডেন্টিফাই করতে পারি। এটা যদি আমাদের 0 0 0 হয়, এইটা হলো 1 0 0, এইদিকে যদি যাই তাহলে আমরা বলবো 0 1 0, আর এই যে পয়েন্টটা আছে এটা 1 1 0। তো এইটা দেখেন ইমিডিয়েটলি আমরা ইউনিট সেলটা এখান থেকে বাই করে ফেলতে পারি। এইটা কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে যে খালি ইউনিট সেল না, ডি স্পেসিং যদি আপনাদের মনে থাকে যে দুইটা প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা আছে এটাকে ডি স্পেসিং বলি আমরা। রিয়েল স্পেসে ডি স্পেসিং যেরকম রিয়েল স্পেসে আছে এরকম এই জায়গাতে আমরা এইগুলাকে নিয়ে আমরা কি করব, সিমেট্রি এলিমেন্ট খুঁজে বাইর করব, আমরা স্পেস সিমেট্রি এলিমেন্ট খুঁজে বাইর করব, ল্যাটিস টাইপ খুঁজে বাইর করব, বাইর করে আমরা আমাদের সিদ্ধান্তে আসতে পারবো যে কোন ক্রিস্টালটা কোন স্পেস গ্রুপে পড়ে, এর ল্যাটিস টাইপ কি, ইউনিট সেল কি, এইসব জিনিস। এখন আমি বলছিলাম সিস্টেমেটিক অ্যাবসেন্স কিংবা এক্সটিংশন বলা হয়। কিছু কিছু রিফ্লেকশন সিমেট্রির কারণে কিংবা ল্যাটিস টাইপের কারণে অ্যাবসেন্ট থাকে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা আমরা ডাটা কালেকশনের পরে, সিঙ্গেল ক্রিস্টাল ডাটা কালেকশনের পরে যখন অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস এটা দরকার, অ্যানালাইসিস করার, অ্যানালাইসিস করে আমরা ইউনিট সেলে পৌঁছাবো এবং ইউনিট সেলের সিমেট্রিতে পৌঁছাবো, ল্যাটিস টাইপে পৌঁছাবো। আমরা একটা এক্সাম্পল নেই আপনার এই জায়গায়। ল্যাটিস টাইপ আমাদের যদি মনে থাকে আমরা প্রিমিটিভ ল্যাটিস বলছিলাম আর নন প্রিমিটিভ ল্যাটিস বলেছিলাম। এই দুইটা টাইপের ল্যাটিস আছে আমাদের। তো প্রিমিটিভ ল্যাটিসকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি আর নন প্রিমিটিভ ল্যাটিসকে আই এফ সি ওর আর এইটা দিয়ে রিপ্রেজেন্ট করি। আই দিয়ে বডি সেন্টার, এফ দিয়ে ফেস সেন্টার, সি দিয়ে সাইড সেন্টার, আর আর দিয়ে রম্বোহেড। এইগুলাতে যদি এই নন প্রিমিটিভ যদি হয় তাহলে আমরা দেখব কোনো ধরনের সিস্টেমেটিক অ্যাবসেন্স নাই, আমরা সবগুলা রিফ্লেকশন অবজার্ভ করব। তাহলে যদি সবগুলা রিফ্লেকশন অবজার্ভ করতে পারি, উই ইমিডিয়েটলি কনক্লুড যে এইটা একটা প্রিমিটিভ ল্যাটিস, আমাদের ইউনিট সেলটা প্রিমিটিভ ল্যাটিস। আর কি হলো, তারপরে বডি সেন্টারে যদি হয় তাহলে আমরা কোন কোন জিনিস অবজার্ভ করব। দেখেন এই যে রিফ্লেক্ট প্লেন আছে, H plus K plus L should be 2n. আমি HKL কি বলছি, এটা তো একটা ইন্টিজার থাকবে তাই না, H একটা ইন্টিজার, K একটা ইন্টিজার, L একটা ইন্টিজার। আমরা যদি করি এটা A স্টার, এটা B স্টার, এটা C স্টার, তাই না। HKL দিয়ে আমরা প্লেন গুলা আইডেন্টিফাই করি HKL এর ভ্যালু দিয়ে। তো এইখানে প্রিমিটিভের বেলায় HKL ভ্যালুর রিফ্লেকশন যেগুলা হবে সেটা কোনোটা সিস্টেমেটিক্যালি অ্যাবসেন্স হবে না, সব রিফ্লেকশন অবজার্ভ করতে পারবো আমরা। এইখানে দেখেন বডি সেন্টারে আমরা H plus K plus L এর ভ্যালু যদি নেই, ইট শুড বি ইভেন, ইট শুড বি ইভেন 2n। এইগুলা সব অবজার্ভ করতে পারবো। আর যদি ফেস সেন্টার নেই তাহলে HKL এই ভ্যালুগুলা আইদার সবটা অড হবে কিংবা সবটা ইভেন হবে। অড ইভেন মিলানো কোনো সময় হবে না। আমি অড বলতে কি বোঝাচ্ছি, যেমন 1 3, HKL এর ভ্যালু যদি 1 3 5 এগুলা যদি হয় তাহলে এগুলো হলো অড, আর ইভেন হলে 2 4 6 এটসেট্রা ইভেন। তো এইখানে যে রিফ্লেকশন গুলো আমরা অবজার্ভ করব সেগুলা আইদার অল ইভেন থাকবে অর অল অড থাকবে। এইরকম সাইড সেন্টারের বেলায় HKL H plus K যদি ইভেন নাম্বার হয়, ইভেন নাম্বার, তাহলে আমরা এই রিফ্লেকশনটা অবজার্ভ করব। অড নাম্বার হলে পরেই আর আমরা এটা দেখতে পাবো না। রম্বোহেড্রালের আর যদি হয় তো HKL minus H plus K plus L এইটা ইকুয়াল টু 3n হতে হবে, or H minus K plus L is equal to 3n হতে হবে, মানে 3 into an even number। এই হলো কন্ডিশন ফর ল্যাটিস টাইপ। আচ্ছা, এখন যেই মুহূর্তে ল্যাটিস টাইপে গেলাম আমরা জানি যে আমাদের স্পেস গ্রুপ সিমেট্রিও আছে। তো স্পেস গ্রুপ সিমেট্রি এলিমেন্টস গুলো, যেমন আমরা স্পেস গ্রুপ সিমেট্রি এলিমেন্টস বলি গ্লাইড প্লেনস ওর স্ক্রু এক্সিস, সেইগুলাকেও আমরা আইডেন্টিফাই করব যে এই গ্লাইড প্লেন কিংবা স্ক্রু এক্সিস এর জন্য কি কি রিফ্লেকশন
অবজার্ভ করব আমরা, আর কোনগুলো থাকবে না, এক্সটিংশন কোনগুলো থাকবে না। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে যাই। এই যে দেখেন, এখন আমরা এই দুই একটা এক্সাম্পল নিব, যেমন সিস্টেমেটিক অ্যাবসেন্স ইন রেসিপ্রোকাল ল্যাটিস অফ বডি সেন্টার। বডি সেন্টার অর্থরম্বিক স্ট্রাকচার হলে কি হবে। এইখানে আমরা এই রেসিপ্রোকাল ল্যাটিস প্লেন গুলা দেখাচ্ছি। এই যে রেসিপ্রোকাল ল্যাটিস প্লেন গুলা, এইখানে রেসিপ্রোকাল ল্যাটিস প্লেন গুলা দেখাচ্ছি। এই দেখেন, এইটা অরিজিন, এইটা অরিজিন, এইটা হলো ইউনিট সেল, যেটা আগে দেখিয়েছিলাম আমরা, ইউনিট সেল এইটা। তো এখানে দেখেন, যদি এইটা বডি সেন্টার হয়, আমাদের আগের ইয়েটাতে যাই, এই যে বডি সেন্টার HKL শুড বি 2N, তাই না? তো আমরা এখানে দেখেন, এই যে দেখেন, এখানে যতগুলা রিফ্লেকশন আছে, হয় সবগুলা রিফ্লেকশন ইভেন নাম্বারে আছে কিংবা অড নাম্বারে আছে রিফ্লেকশন গুলা। ওটা আমরা HK0 একটা নিলাম আপার লেয়ার, তারপরে HK1, এটা 0 লেয়ার, এটা 1 লেয়ার, সি থেকে 0, সি এখানে C0, এখানে 1, সিটা 1। এটা দেখেন, এইখানে দেখেন সবগুলা এই যে অড নাম্বার কিংবা ইভেন নাম্বার, এই নিয়ে। আচ্ছা, এইভাবে দেখে যদি আমরা সুপার ইম্পোজ করি, তাহলে এই জন্য দেখতে পারি আমরা অল ইভেন, 0 ইজ এন ইভেন নাম্বার, অল ইভেন, তাই না? এই যে এখানে পরের লেয়ারে অল অড, অল অড, অল অড নাম্বার। এইরকম করে আমরা সিস্টেমেটিক অ্যাবসেন্স খুঁজে পাবো এবং সুপার ইম্পোজ করবো, করে আমরা লেটিস টাইপ প্লাস এরপরে খুঁজতে থাকবো আমরা স্পেস সিমেট্রি এলিমেন্ট কি আছে সেটা খুঁজি। তাইলে এখন আচ্ছা, এখন এইরকম করে আমরা আরেকটা জিনিস এখানে একটু বলে রাখা উচিত, যে এই জিনিসটা, the face center reciprocal cell has no real significance, বুঝছেন? বোঝা যাচ্ছে? বাট কি আছে, এইটা আন্ডারস্ট্যান্ড করি, আদার অবসকিউর জিনিস যেগুলা, এটাকে রিপিটেড স্টেটমেন্টের জন্য করি। এই দেখেন, এটা এইসব জিনিস অ্যানালাইসিস করে আমরা এই অবজারভেশনে পৌঁছাই যে একটা ফেস সেন্টার ল্যাটিস রিয়েল স্পেস, যেটা কি করে বডি সেন্টার ল্যাটিস হিসাবে রেসিপ্রোকাল স্পেসে পাওয়া যায়। তো এই জিনিসটাও এইখানকার ইয়ের থেকে আমরা খুঁজে পাচ্ছি আর কি। আচ্ছা, তারপরে এইটা আমরা বলছিলাম রম্বোহেড্রালটাও খুঁজে পাবো। এই যে দেখেন, এইটা HK0, এটা মাইন্ডেড যে আমরা সিটা পারপেন্ডিকুলার টু, সি স্টারটা পারপেন্ডিকুলার টু দিস প্লেন অফ পেপার। তো এইটা একটা রম্বোহেড্রাল, আর এটা ইউনিট সেলটা, এই যে দেখেন ইউনিট সেলটা, এই হেক্সাগোনাল ইউনিট সেল কি দিয়ে, যে এটা 000, এটা 010, এটা 100, এটা 110, আগেরটা যেরকম দেখাইছে। আর এইটার গামা স্টারটা, মানে অ্যাঙ্গেল বিটুইন এ স্টার অ্যান্ড বি স্টার, হুইচ ইজ গামা স্টার। এটা কি হচ্ছে, এটা একটা রম্বোহেড্রাল ল্যাটিস। এইরকম আমরা 0 লেয়ারের নিলাম, তারপরে এই যে কালার গুলো আছে 0 লেয়ার জন্য, ফার্স্ট লেয়ারের জন্য, সেকেন্ড লেয়ারের জন্য সুপার ইম্পোজ করে আমরা কনক্লুড করতে পারি যে এই ধরনের প্যাটার্ন যদি থাকে, এই প্যাটার্নটা একটা রম্বোহেড্রাল ল্যাটিসের জন্য, এবং যেসব সিস্টেমেটিক অ্যাবসেন্স থাকার কথা সেগুলা এখানে আছে। আচ্ছা, তারপরে ইয়েতে যাই। এখন আমি বলছিলাম যে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস, যেগুলা ল্যাটিস টাইপ গুলা দেখছি, এখন যদি আমরা সিমেট্রি এলিমেন্টস, মানে কোন ধরনের স্পেস সিমেট্রি এলিমেন্টস আছে এবং তার জন্য কোন কোন রিফ্লেকশন আমরা অবজার্ভ করব আর কোন কোন রিফ্লেকশন অবজার্ভ করতে পারবো না। আচ্ছা, এখন দেখেন, এইখানে আমি সিমেট্রি এলিমেন্ট গুলো, স্পেস সিমেট্রি এলিমেন্ট গুলো, এইসব স্ক্রু অ্যাক্সিস আর গ্লাইড প্লেন ধরেছি। আপনারা এই যে টেবিলটা দেখতেছেন, এই টেবিলটা আপনারা যে কোনো টেক্সট বুকে পাবেন, যে আমরা যদি রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট কিংবা আমরা যদি রিফ্লেকশন গুলা
সিঙ্গেল ক্রিস্টালের ডাটা অবজার্ভ ইন্টেন্সিটি ডাটাকে যদি অ্যানালাইসিস করি, তাহলে ওইখান থেকে আমরা অ্যানালাইসিস করে স্ক্রু এক্সিস কিংবা গ্লাইড প্লেনটা খুঁজে পেতে পারি, ওইখানে কোনো স্ক্রু এক্সিস আছে কিনা, গ্লাইড এক্সিস আছে কিনা, এটা খুঁজে পেতে পারি। তো আমি এইখানে কি দেখাচ্ছি যে 2-fold স্ক্রু এক্সিস, 4-fold স্ক্রু এক্সিস, 6-fold স্ক্রু এক্সিস আমরা পাই সেটা। এটা যদি প্যারালাল টু সি থাকে, তাহলে 0, 0, L should be 2n। তার মানে L যখন ইভেন নাম্বারের হবে, L is equal to, এখানে যদি মনে করেন 0, 0, 2, এইটা আমরা অবজার্ভ করব, কিন্তু এখানে 0, 0, 1 অবজার্ভ করতে পারবো না। এই স্ক্রু এক্সিসের জন্য ওই রিফ্লেকশনটা এক্সটিংক্ট হয়ে যাবে, এক্সটিংশন যেটা বলে, কিংবা নন অবজার্ভেবল হয়ে যাবে আর কি। এখন আমরা যদি 3-fold স্ক্রু এক্সিস নেই, 6-fold স্ক্রু এক্সিস নেই, 6-fold স্ক্রু এক্সিস, এটা যদি প্যারালাল টু সি থাকে, আমাদের এই যে আছে 0, 0, L is equal to 3n হতে হবে। 4-fold স্ক্রু এক্সিস, 4-fold স্ক্রু এক্সিস প্যারালাল টু সি এক্সিস, এই 1 সেটা মানে একটা ইউনিট সেল, এটা হাফ ইউনিট সেল, এটা আমি বলিনি আপনাদেরকে, হাফ দ্য ইউনিট সেল, 1/4 অফ দ্য ইউনিট সেলের জন্য এই জিনিসটা, এই স্ক্রু এক্সিস। যদি ট্রান্সলেশনটা যদি আমরা 1 ইউনিট সেল এক্সিস করি, এটা একটা এক্সিস দিয়ে হাফ অফ দ্য ইউনিট সেল, এটাও হাফ অফ দ্য ইউনিট সেল, এটা 1/4 অফ দ্য ইউনিট সেল, এইরকম করে এই স্ক্রু এক্সিস গুলো আমরা রিপ্রেজেন্ট করি, আগে আপনাদেরকে বলেছি আমি। তো এই স্ক্রু এক্সিস যদি প্যারালাল থাকে টু সি, আমরা কি পাবো, এটা ইভেন নাম্বার 3n, 3 into 2 ইভেন নাম্বার যেগুলো আছে, L is equal to, সেইটা দেখবো অবজার্ভড হবে। এইটার বেলায় n is equal to 4n গিয়ে অবজার্ভড হবে। এই স্ক্রু এক্সিস এর বেলায় L is equal to 6n। দেখেন সব কিন্তু আমরা প্যারালাল টু সি এক্সিস করেছি, আমরা এইরকম প্যারালাল টু বি এক্সেস করতে পারি, প্যারালাল টু এ এক্সেস করতে পারি, করলে পরে এই ধরনের ইনফরমেশন আমরা পাবো। গ্লাইড প্লেনস গুলা কি, আমরা যদি মনে থাকে যে গ্লাইড প্লেন হলো যে মিরর প্লেনটাকে যদি আমরা ট্রান্সলেট করি ইন ওয়ান অ্যাক্সিয়াল, ওইটা ট্রান্সলেশন প্লাস মিরর, এইগুলোর আমরা গ্লাইড প্লেনস বলি। তো যদি আমরা স্পেস এলিমেন্ট না নেই, শুধু যদি আমরা পয়েন্ট এলিমেন্টস যদি নিতাম, সিমেট্রি এলিমেন্টস, তাহলে এই যে মিরর প্লেন হতো। এখন এই মিরর প্লেনের সাথে আমরা কি করতেছি, ট্রান্সলেশন সিমেট্রি, এবং সেইটার জন্য আমরা গ্লাইড প্লেন বলি। তো বি গ্লাইড, এটা যদি পারপেন্ডিকুলার টু এ থাকে, তো 0, KL, কে এর ভ্যালু 2n হতে হবে। সি গ্লাইড পারপেন্ডিকুলার টু এ, 0, KL, L এর ভ্যালু 2n হতে হবে। তো এরকম n গ্লাইডের পারপেন্ডিকুলার টু, আপনারা শুনতে আপনাদের কাছে লাগতেছে এটা খুব কমপ্লিকেটেড, আসলে দুই একটা জিনিস নিয়ে যদি বসেন, এই ইন্টেন্সিটি, অবজার্ভ ইন্টেন্সিটি নিয়ে বসেন, এবং এটা যদি ট্রেসিং করে যদি খুব কেয়ারফুলি দেখেন, তাহলে আপনারা এইগুলা খুঁজে হয়ে যাবেন যে রিফ্লেকশনটা কোন রিফ্লেকশন অবজার্ভ করছি আর কোন রিফ্লেকশন অবজার্ভ করি নাই, এবং সেই সব কারণ থেকে আমরা করতে পারবো, মানে সিমেট্রি এলিমেন্টস এবং পয়েন্ট গ্রুপ, ল্যাটিস টাইপ বাইর করে আমরা স্পেস গ্রুপে গিয়ে পৌঁছায় দিতে পারবো। তো আমরা জানি যে একটা স্পেস গ্রুপ ধরে আমাদের ডাটাটা রিডাকশন করতে হবে, এর আগে আমরা পারবো না। আমরা কোন স্পেস গ্রুপ হতে পারে এই ডাটাটা, সেইটা এই যে অ্যানালাইসিস আমরা করলাম, এই অ্যানালাইসিস থেকে নাম্বার অফ স্পেস গ্রুপ, পসিবল স্পেস গ্রুপস আমরা ক্রিস্টালের জন্য পাবো, এবং তারপরে ডাটা রিডাকশন করে অ্যানালাইসিস করে আমরা ফাইনালি স্ট্রাকচার ডিটারমিন করব। আচ্ছা, তারপরেরটাতে আমি আসি। দেখেন ডায়মন্ড গ্লাইড যেটা, সেটার বেলায় কি ধরনের রিফ্লেকশন আমরা অবজার্ভ করব। এই যে ডায়মন্ড গ্লাইড প্লেন অকার্স রাদার ইনফ্রিকুয়েন্টলি, সবসময় হয় না ডায়মন্ড গ্লাইড। কোন সিস্টেমে আমরা ডায়মন্ড গ্লাইড পেতে পারি, অর্থরম্বিক, টেট্রাগোনাল, কিউবিক সিস্টেম। দেখেন আমরা মনোক্লিনিকে পাবো না, ট্রাইক্লিনিকে পাবো না, ডায়মন্ড গ্লাইড কোনো সময় হবে না।
তো এই ধরনের জিনিস আমাদের মনে রাখতে হবে। আমরা যদি প্রথম কোন সিস্টেমে এটা পড়লো, ক্রিস্টাল সিস্টেমে পড়লো, এটা জানার পরেই এই যে যদি ওটা অর্থনৈতিকে পড়ে আমার ডায়মন্ড লাইটের জন্য খুঁজে খুঁজে বেড়ানোর দরকার নেই, কারণ এখানে ডায়মন্ড লাইট হবে না। এইরকম আপনার কিছু কিছু জিনিস আমরা অটোমেটিক্যালি রুলড আউট করে ফেলবো ওইসব আইন কানুন থেকে। তাহলে আমরা পরের স্লাইডে যাই। এই যে পরের স্লাইডটাতে আসলাম, এইখানে এসে আমাদের আবার ডাটা কালেকশনের জন্য আমরা কি কি জিনিস অবজার্ভ করব এবং কি কি জিনিস আমরা ফ্রিকুয়েন্টলি চ্যালেঞ্জের সম্মুখে পড়বো, এইসব জিনিস আমাদের জানতে হবে। এই যে দেখেন একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা দেখেন, এইটাও রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট, কিন্তু এটাতে স্ট্রিকিং আছে। এই যে হোয়াইট রেডিয়েশন স্ট্রিক্স ইন রেসিপ্রোকাল স্পেস, এই যে স্ট্রিকিংটা আছে, আমি এই ডাটাটা নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না এই স্ট্রিকিং গুলা নালিফাই না করতে পারে। যদিও এইগুলা রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট, কিন্তু এই স্ট্রিকিং থাকার জন্য আমি এই ডাটা নিয়ে যদি কাজ করি, আই উইল ডেফিনেটলি হচ্ছেন কোনো অবস্থা না রং ইনফরমেশনে পৌঁছে যাবে, রং ইনফরমেশন। তো এইসব জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে। যেমন আমি এখানে কিছু প্রিকশন নিতে হবে। কি কি প্রিকশন? দুইটা বড় প্রিকশন, যেমন আমার ক্রিস্টালটা যেন কোনো অবস্থাতে এক্স রে বিমের বাহিরে না থাকে, এটা যেন এন্টায়ারলি এক্স রে বিমের ভিতরে থাকে। এক্স রে বিমের ভিতরে আমার ক্রিস্টালের অর্ধেক এক্স রে বিমের ভিতরে আর অর্ধেক বিমের ভিতরে থাকলেই দেখবেন আমার যা ডাটা নিব সেই সব ডাটা রং ইনফরমেশন দিবে আমাকে। আর কি আছে, এক্স রে বিমটা ইউনিফর্ম হতে হবে, ইউনিফর্ম এক্স রে। কেন? আমি যদি এক্স রে বিমকে নন ইউনিফর্ম নিই, তাহলে কি হবে, আমার যে ইন্টেন্সিটি ডাটা, এই ইন্টেন্সিটি ডাটাটা বেরিয়ে হয়ে যাবে। সুতরাং আমার এক্স রে বিমটা ইউনিফর্ম থাকতে হবে, আমার ক্রিস্টালটা একদম এক্স রে বিমের ভিতরে থাকতে হবে, কোনো অবস্থাতে এটা করতে বাইরে আসতে পারে না। আমরা এইসব জিনিস অবজার্ভ করতে গিয়ে কি দেখি, 3 মেজর ডিফিকাল্টিসে পড়ি আমরা। একটা হলো স্ক্যাটার রেডিয়েশন, স্ক্যাটারিং অফ রেডিয়েশন বাই প্রসেস আদার দেন ব্রেক রিফ্লেকশন। আমরা কিন্তু সবসময় ব্রেক রিফ্লেকশনে থাকবো। যে স্ক্যাটারিং রেডিয়েশনের জন্য হবে ব্রেক রিফ্লেকশন ছাড়া, এইটাকে আমাদের নালিফাই করতে হবে যেভাবে পারি আমরা। স্পেকট্রাল ইম্পিউরিটিস থাকে, তাই না? স্পেকট্রাল ইম্পিউরিটিস কি, কে আলফা, কে বিটা, এইগুলা থাকতে পারে। এইগুলা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। যেমন ধরেন এইখানে আমরা একটা ডি স্পেসিং দেখাইছি 0, এল এল কে হলো 10 আর এইচ হলো 0, এল হলো 0। তো এইটা কে বিটা যদি নেই আমরা, নিলে পরে যে রেসিপ্রোকাল ল্যাটিস ইউনিট হবে, এটা ক্যালকুলেট করে এই হয় 13.922। আচ্ছা, এরপরে দেখেন 0, H0, কে 9 আর L0। এটা যদি কে আলফা হয়, ক্যালকুলেট করে দেখেন 13.876। সুতরাং এটা দুইটা রেসিপ্রোকাল ল্যাটিস ইউনিট খুব কাছাকাছি। তার জন্য এইটাকে সলভ করতে গিয়ে আমাদের প্রচুর প্রবলেম হবে। তার জন্য আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এবং হোয়াইট স্ট্রিক এইগুলাকে যতদূর সম্ভব নালিফাই করে ফেলতে হবে। যদি না করি, তাহলে আমরা যে ইন্টেন্সিটি ডাটা পাবো, ইন্টিগ্রেটেড ইন্টেন্সিটি ডাটা পাবো, সেই ইন্টেন্সিটি ডাটার থেকে যখন আমি ডাটা রিডাকশন শুরু করব, দেখা যাবে যে আমি ভুল পথে হাঁটতেছি। আজকে এই পর্যন্ত রাখতে চাই। তারপরে যেটা আমরা নিব, পরে আমরা এই ডাটা রিডাকশনটা কিভাবে করে। আপনাদের যদি মনে থাকে যে আমি আমার গত 2-3 লেকচারে আমরা ওয়াইজেনবার্গ ক্যামেরা দিয়ে কিংবা প্রেসিশন ক্যামেরা দিয়ে কিংবা অটোমেটিক ডিফ্র্যাক্টোমিটার দিয়ে ডাটা কালেকশন করতে পারি। এই ডাটাকে কালেকশন করব এবং ডাটা রিডাকশন আরেকটা চ্যাপ্টার আছে এক্স-রে সিঙ্গেল ক্রিস্টালের জন্য। ডাটা রিডাকশন করে আমরা এমন পর্যায়ে যাব, ইউজেবল ফরম্যাটে নিয়ে যাব এটাকে। সেই ইউজেবল ফরম্যাটে নিতে গেলে বিভিন্ন ধরনের প্যারামিটার আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, করে তারপরে ইউজেবল ফরম্যাটে নিতে হবে। তো এখন ইন্টেন্সিটি ডাটা কিভাবে কালেক্ট করতে হয় ডিটেইলস আমরা আলাপ করেছি। এরপরে আমরা চলে যাব ডাটা রিডাকশনে। নেক্সট লেকচারটা হবে আমাদের ডাটা রিডাকশনে গিয়ে আমরা কি কি প্রবলেম
কিংবা চ্যালেঞ্জেস থাকবে, সেই চ্যালেঞ্জেস গুলা কিভাবে এলিমিনেট করে আমরা ইন্টিগ্রেটেড ইন্টেন্সিটি ডাটাটাকে ইউজেবল ফরম্যাটে নিয়ে চলে যাব। ওকে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই লেকচার শোনার জন্য। পরবর্তীতে আমরা ডাটা রিডাকশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আপনাদেরকে।